দুপুর একটা তুরের বাবা তাহানাপ রহমান উঁচু বালিশের চোখের ওপর হাত দিয়ে শুয়ে আছে নিজের বিছানায়। ইদানিং শরীরটা ভালো যাচ্ছে না তার। ডাক্তারের কাছে গিয়েছিলেন, যদিও যাওয়ার ইচ্ছে ছিল না, তবু স্ত্রীর জোরাজুরিতে যেতে বাধ্য হলো। ডাক্তার ওনাকে কয়েকদিন কমপ্লিট বেড রেস্টে আর টেনশন ফ্রি থাকতে বলেছেন, তাই কয়েকদিনের জন্য বাসায় আছেন। তবে এটা খুব ভালোই জানেন, বাসায় থেকে বিশ্রাম নিয়ে লাভ নেই। ওনার সকল অসুস্থতা হচ্ছে মানসিক অশান্তি। মনে যদি শান্তি না থাকে তাহলে টেনশন ফ্রি কিভাবে থাকা যায়, কিন্তু স্ত্রীর মন রাখতে তাকে বাসায় বিশ্রামে থাকতে হচ্ছে। হঠাৎ দরজা খোলার আওয়াজ পান, তা দেখার প্রয়োজন পড়ে না কে, তার স্ত্রী তাহমিনা এসেছেন। আর স্বাভাবিকভাবে এটা বোঝার কারণ, এই বাড়িতে তিনি, তার স্ত্রী আর তার একমাত্র মেয়ের বাস। কিন্তু মেয়ে যে এখন তার বাবার রুমে আসবে না, সেটা খুব ভালো করেই জানেন তিনি শান্ত মলিন কণ্ঠে চোখের ওপর হাত রেখে স্ত্রীকে উদ্দেশ্য করে জিজ্ঞেস করে, তুর্কি কিছু খেয়েছে? গম্ভীর কণ্ঠে কিছুটা বিরক্ত হয়ে তাহমিনা জবাব দেয়, না। কথাটায় অবাক হন না তিনি, কিন্তু তবু থেকে উঠে বসে। লম্বা শ্বাস টেনে ভিতরে নিয়ে বিক্ষিপ্ত চোখে তাকিয়ে ভারী কণ্ঠে স্ত্রী তাহমিনের দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, তুমি কি ডেকেছিলে? আমি ডাকলেই বুঝি তোমার মেয়ে উঠবে? দিন দুনিয়ায় কি না কি করবে তা পোহাতে হবে আমাদের। কি পাপ করেছিলাম যে এমন মেয়ে পেটে জন্মেছিল, আগে জানলে মেরে ফেলতাম। তাহমিনা স্বামীর দিকে তাকিয়ে দেখলেন মুখটা কালো হয়ে গেছে, মানুষটা এমনিতে অনেক কষ্ট পাচ্ছে, আর দিতে ইচ্ছে হলো না। তাই তিনি থেমে গেলেন। তারপর আবেগটা কন্ট্রোল করে নিজেকে শান্ত করে জবাব দিলেন, কাল অনেক রাতে দিয়ে গিয়েছিল, ডাকতে গিয়েছিলাম কিন্তু ওঠেনি, তাই আর বাড়াবাড়ি করিনি। তাহানাপ রহমান কিছু বলবে তার আগেই তহমিনা বেরিয়ে গেল রুম থেকে। নিজের অজান্তেই ভিতর থেকে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। তারপর বিছানা থেকে নেমে আস্তে আস্তে মেয়ের রুমের দিকে পা বাড়ায়। আগে যতটা জোর ছিল এখন তার চেয়েও অনেক কমে গেছে। বয়সের কথা বললে ভুল হবে, মানসিক চাপে। তিনি মেয়ের রুমের দরজার সামনে গিয়ে দাঁড়ালেন। রুমে ঢুকতে গিয়েও থেমে গেলেন, কি মনে করে আর ঢুকলেন না। তারপর নিজের মনে কিছু একটা আওড়ে রুমের দরজায় নক করলেন, কিন্তু সাড়া পাওয়া গেল না। তিনি আরও কয়েকবার নক করলেন, ফলাফল শূন্য। তাই একটা দীর্ঘশ্বাস নিয়ে আবার নিজের রুমের দিকে পা বাড়ালেন। ভাইয়া, আমার কথা শুনুন। তীব্র তোয়ার কথা না শুনে তাইয়ানের হাত ধরে বের হওয়ার উদ্দেশ্যে হাঁটা দেয়, আর তোয়া তীরকে নিয়ে দ্রুত পায়ে বারবার তীব্রকে থামতে বলে। এভাবে পিছন থেকে ডাকাটা একটু দৃষ্টিকটু লাগে। তীব্র বেশ বিরক্ত, কিন্তু তোয়া সমান তালে ডেকে যাচ্ছে, যেন না শুনলে পৃথিবী উল্টে যাবে। আসলে তীব্র তাইয়ানের সামনে কোনো কথা বলতে চায় না অতীত নিয়ে। পরিস্থিতি বুঝে তাইয়ানকে সবটা বলতে হবে। তাইয়ান এতটাও ছোট না, তাই ওর মনে ইফেক্ট করার মতো কোনো কথা তাইয়ানের সামনে বলতে চায় না ও। কিন্তু তোয়া নাছরবান্দা। ভাইয়া প্লিজ একবার আমার কথা শুনুন। তীব্র বেশ বিরক্তি নিয়েই থামে। তোয়া হাঁপাতে হাঁপাতে বলে, থ্যাঙ্কস গড আপনি থামলেন। তীব্র বেশ বিরক্তি নিয়ে জিজ্ঞেস করলো, আর কি? বিগত 5 বছর ধরে আপনাকে পাগলের মতো খুঁজছি, কিন্তু কোনোভাবেই আপনার সন্ধান পাইনি। হাজারবার ঋদ্ধের কাছে গিয়েছি, কিন্তু ও দেয়নি। জানি আপনার কথাতেই আমাকে খোঁজার মানে আমি দেখি না তোয়া। আর এমনিতেও যার জন্য দেশে আসতাম, আমার থাকা না থাকা তার কিছু আসে যায় না। তবে আমি না থাকলে সে ভালো থাকবে, এইটুকু আমি জানি। আপনি যার কষ্ট হবে ভেবে তার থেকে দূরে থাকার কথা ভাবছেন। আপনার জন্য না হলেও তার ভালোর জন্য আপনার সান্নিধ্য তার সবচেয়ে বেশি প্রয়োজন। তোয়ার কথার মানে বুঝলো না, বেশ উৎকণ্ঠিত কণ্ঠে জিজ্ঞেস করলো, মানে? তোয়া কিছু বলতে যাবে, তার আগেই ঘটে ঋদ্ধর আগমন। তোয়াকে এই সময় এয়ারপোর্টে দেখে অবাক হয়। ওর ধারণা মতে তোয়ার এখন এখানে আর যাই হোক তীব্রের জন্য আসার কথা না। আর তীব্র যে তোয়াকে নিজের আসার কথা জানতে দিবে না তাও ঋদ্ধের জানা। বেশ গম্ভীরভাবে প্রশ্নসূচক দৃষ্টিতে তোয়াকে জিজ্ঞেস করলো, ভাবি আপনি এখানে? স্যার কি আপনাকে? আসলে আমার এক ফ্রেন্ডকে বিদায় জানাতে এসেছিলাম, কিন্তু ভাগ্যের চক্রে ডক্টর রায়হানের সাথে দেখা হয়ে গেল। ঋদ্ধ আর কিছু বলল না তোয়াকে। তোয়া তুমি কিছু বলছিলে? তীব্র তোয়ার উদ্দেশ্যে জিজ্ঞেস করে। তোয়া যেই তীব্রকে কিছু বলতে যাবে তখনই ঋদ্ধ বলে, স্যার অনেকটা জার্নি করে এসেছেন, হোটেলে চলুন, আপনার কথা মতো হোটেল বুক করেছি। অবাক হয় তোয়া, হোটেল কেন? জবাবে তীব্র বলে, যাতে তোমরা জানতে না পারো। যাই হোক, কি বলছিলে? তো আবারও কিছু বলতে যায়,
ঋদ্ধ তোয়ার কথা কেড়ে নিয়ে বলে, স্যার যখন দেশে ফিরেছেন তখন সব শুনতেই পারবেন। এতটা পথ জার্নি করে তাইয়ানের কথাও ভাবুন। তাইয়ানের কথা মনে পড়তে দেখে তাইয়ান নেই, এদিক ওদিক তাকাতেই দেখে তাইয়ান দূরে বসে মনোযোগ দিয়ে কোনো কাজ করছে। ও তাইয়ানের দিকে এগিয়ে যায় আর ভাবতে থাকে তোয়া কিছু বলতে চায়, যা ঋদ্ধ বলতে বাধ সাধছে। দেশে আসার আগেও ঋদ্ধর কথা ভালো লাগেনি তীব্রের, কেমন জানি একটা অস্বস্তি হচ্ছে, সামথিং ওয়ান্টস টু রং, কিন্তু কি বুঝতে পারছে না। তবে ব্যাপারটা গুরুতর এবং সেটা তুরকে নিয়ে। তুরের কথা মনে হতেই বুকের মধ্যে একটা ব্যথার আভাস পায়। কতদিন পর দেখবে তুরকে, নিজের ভালোবাসার সেই মানুষকে যাকে দেখার তৃষ্ণায় ছটফট করছে ওর চোখ দুটো, যাকে একবার ছুঁয়ে দেখার আশ সব সময় তাড়না করে বেড়ায় ওকে। স্বীকার করুক বা না করুক, হাজার অভিমান জমা থাকলেও তীব্র জানে তুরকে ছেড়ে ও ভালো নেই। তুরের সব কিছুতেই যে ওর আধিপত্য, আজও সেই আধিপত্যের স্বাদ তাড়া করে বেড়ায় তীব্রকে। তাই হয়তো ফিরতে চায়নি দেশে, যদি অবাধ্য মন আবার তুরকে নিজের বন্দিনী করতে চায়। কিন্তু তাহলে তো কথার খেলাপ হবে। কথাগুলো ভাবতে ভাবতে তাইয়ানের কাছে যায়, বেশ গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করে, কি ভাবছ? তাইয়ান আরও কিছুক্ষণ ভাবে, তারপর বলে, আগে ভেবে নেই তারপর বলবো, দরকার নেই, চলো। ছেলের হাত ধরে তোয়া আর ঋদ্ধের দিকে পা বাড়ায়। আর তখনই ঋদ্ধ তোয়াকে বলে, আপনি নিশ্চয়ই তুরের কথা বলতে যাচ্ছিলেন। অপরাধীর দৃষ্টিতে মাথা নাড়ায় তোয়া। দেখুন স্যার অনেকদিন পর দেশে এসেছেন, যতটুকু বুঝেছি কোথাও না কোথাও তুরের জন্যই এসেছেন। আমি আপনাকে বলছি প্লিজ ওনাকে কিছু বলতে যাবেন না, বরং নিজ চোখে দেখে অনুভব করতে দিন, তাতে যদি বুঝতে পারে কি করা উচিত। আপনারা তো আর কম ট্রাই করলেন না। নিশ্চুপ তোয়া ওর নীরবতায় ঋদ্ধ আবার বলল, তুরের কথা জানলে স্যার ওকে ছেড়ে দেবেন না আমি জানি। স্যার ওর প্রতি ঠিক কতটা দুর্বল তা বলার অপেক্ষা রাখে না, তাই ওনার আমানত ওনাকেও বুঝে নিতে দিন। স্যার নিজেরটা যেমন বুঝে নিতে জানে তেমনি কেড়েও নিতে। ভালোবাসা আগলে রাখতে মাঝে মাঝে কঠোর হতে হয়, যে আপনারা পারবেন না, তাই যারটা তাকে তার মতো করে গুছিয়ে বুঝিয়ে দিন। তোয়া কিছু বলল না, মাথা নেড়ে সম্মতি জানালো। ঋদ্ধ ঠিক বলেছে, যারটা তাকেই বুঝে নিতে হবে। তোয়ার সম্মতিতে ঋদ্ধ একটা গভীর নিঃশ্বাস ছাড়ে। এতদিনে সে সফল হতে পেরেছে, তীব্রকে ফিরিয়ে আনতে সক্ষম হয়েছে, তাইও বাইরের দিকে পা বাড়ায়। তোয়া তীরকে নিয়ে অগ্রসর হয়। তীব্র তাইয়ানকে নিয়ে ওদের ফলো করে। বড্ড দুষ্টুমি করছে ছেলেটা, এবার এটাকে ওর মার কাছে ট্রান্সফার করতে পারলেই বাঁচে ভেবেই ছেলের দিকে তাকে মুচকি হাসে। এটা দেখে তাইয়ান বলে, এভাবে বোকার মতো হেসো না, লোকে দেখলে আমার বদনাম হবে, ভাববে আমি একটা পাগলকে সাথে নিয়ে চলি। তাইয়ান চোখ গরম করে কথাটা বলল। বাইরে বেরিয়ে দেখে ঋদ্ধ গাড়ির কাছে। তীব্র ওদের কাছে গিয়ে তাইয়ানকে গাড়িতে বসিয়ে দরজা লাগিয়ে তোয়াকে উদ্দেশ্য করে বলে, কি বলতে চাইছিলে? তোয়া ঋদ্ধের দিকে তাকায়। ঋদ্ধ ইশারায় মাথা নাড়িয়ে বলতে নিষেধ করে, যা চোখ এড়ায় না তীব্রের। তবু না বোঝার ভান করে জিজ্ঞাসুর দৃষ্টিতে জানতে চায়, কি বলছিলে? তোয়া নিজেকে সামলে নেয়, তারপর বলে, আজ তীরের জন্মদিন, একটা পার্টির আয়োজন করা হয়েছে। বিজনেস পার্টিও বলতে পারেন। আপনি যদি তাইয়ানকে নিয়ে আসতেন তাহলে। তীব্র চিন্তায় পড়ে যায়, তো বুঝতে পারে, তাই তীব্রের ভাবনা শেষ হওয়ার আগেই বলে, তুর আসবে না, হয়তো চাচাচাচি আসতে পারে, কিন্তু আপনাকে দেখে খুশি হবে। কথাটা যেন খটকা লাগলো। তোয়ার মেয়ের জন্মদিন অথচ তুর আসবে না, এটা কিভাবে সম্ভব? তবু ঠোঁটের কোণে সৌজন্যের হাসি ফুটিয়ে বলল, চেষ্টা করব। তারপর কোনো কথা না বলে বেরিয়ে যায়। তো আপন মনে তাকিয়ে থাকে, সবকিছু ঠিক হবার একটা আশা উকি দিচ্ছে মনে। তখনই তীর তোয়াকে ঝাঁকিয়ে বলে, মা দাবেলা। মেয়ের দিকে তাকাতেই দেখে মেয়ে ইনোসেন্ট ফেস করে পুতুলের মতো দাঁড়িয়ে দুলছে। ও বসে মেয়ের দুগালে হাত দিয়ে কপালে চুমু দেয়, তারপর বলে, এই তো মা চলো। তখন থেকে মোবাইলটা বাজছে, বেশ বিরক্ত লাগছে, পারে না মোবাইলটা ভেঙে দিতে ইচ্ছে হচ্ছে। বিছানায় এলোমেলোভাবে উপুড় হয়ে শুয়ে হাতড়ে মোবাইলটা খোঁজার চেষ্টা করছে। এই সময় যে ঘুম ভাঙিয়েছে তাকে মাটিতে পুঁতে ফেলতে ইচ্ছে হচ্ছে। কিছুটা হাতড়ে পেয়েও গেল মোবাইলটা। রিসিভ করে মোবাইলটা কানে ধরতে ওপাশ থেকে প্রশ্ন করে, কিরে কই তুই, আসবি না নাকি? একে তো ঘুম ভাঙিয়েছে, তার উপর এরকম আদেশ সূচক বাণী শুনে মেজাজটা খিচড়ে গেল। অত্যন্ত বাসখাই গলায় ভয়ঙ্কর এক গালি দিল, তারপর আবার বলল,
আমারে না খিসেলে তোমাকে মজা লাগে না, তাই না? এত চুলকানি লইয়া আমার ফোন দেবার মানা করছি না? কাল রাইতের হ্যাং ওভার এখনও কাটে নাই, ঘুমাইতেছি, মন যখন চাইব যাবো। ওপাশ থেকে কিছু বলার আগেই কেটে দিল। তারপর ফোনটা সোফায় ছুঁড়ে আবার ঘুমিয়ে গেল। ওই মোবাইলে এখন বাজার সাহস নাই। ঋদ্ধ ওদের আলাদা গেস্ট হাউসে নিয়ে আসে। হোটেলে নিলে তাইয়ানের ভালো লাগবে না। তাইয়ান এখানের আবহাওয়ার পরিবেশের সাথে অভ্যস্ত না। তাই তীব্র তাইয়ানকে জিজ্ঞেস করলো, বাবাই তোমার কেমন লেগেছে? আমার তো ভালো লেগেছে। তীব্র জানে বাচ্চাদের ওপর বড়দের প্রভাব পড়ে, তাই ও সব কিছুর পজিটিভ দিকগুলোই তাইয়ানের সামনে রাখে। বাবার পছন্দ হয়েছে শুনে তাইয়ানের ভালোভাবে দেখে নিল। বাবাইয়ের যেহেতু পছন্দ, তাই পছন্দ হওয়ার মানসিকতা নিয়ে সে চারিদিকে দেখল। আমার খুব পছন্দ হয়েছে পাপাই। তারপর উৎফুল্ল মনে চারপাশটা দেখতে থাকে। তখনই তীব্র এসে ওকে কোলে তুলে নেয়। কি হলো পাপাই? ছাড়ো আমাকে, আমি সব কিছু দেখব। এই জন্য তো কোলে তুলে নিয়েছি। জানি তো তুমি কত ভালো, এতটা জার্নি করে এসেছি, আমার সাথে ফ্রেশ হয়ে লাঞ্চ করে রেস্ট নিবে। কিন্তু পাপাই। কোনো কিন্তু না, শুনতে চাই না, যা বলেছি তাই। ওকে পাপাই। কান্না করে দিয়ে হাত পা ছুড়ছে। তীব্র হাসি দিয়ে ওকে নিয়ে বাথরুমে ঢুকে গেল। গোসল করে বাপ বেটা একসাথে তোয়ালে পরে বের হলো। তাইয়ান একটা মুডে আছে আর তীব্র ডোন্ট কেয়ার ভাব নিয়ে। তারপর আবার শুরু হলো খুনসুটি। কিছুতেই গায়ে লোশন লাগাতে দেয় না। তীব্র জোর করে লোশন লাগিয়ে তৈরি হয়ে খেতে যায়। ঋদ্ধ সব ব্যবস্থা করে রেখেছে। তীব্র তাইয়ানকে খাইয়ে ওকে ঘুম পাড়ায়। তাইয়ানের মাথায় বিলি কাটতে কাটতে নিজেও কখন ঘুমিয়ে যায় বুঝতেও পারে না। মিসেস তাহমিনা মেয়ের রুমে গিয়ে দেখেন তুর শাওয়ারে। উনি দরজার ওপাশ থেকে বলে ওঠেন, আজ তীরের জন্মদিন, তুমি কি যাবে? কোনো সাড়া নেই। তাই তিনি আবারও বললেন, মেয়েটা অনেক আশা নিয়ে বসে আছে, যদি যাস তো। তবুও কোনো আওয়াজ পেলেন না। একটা দীর্ঘশ্বাস ছেড়ে বেরিয়ে এলেন রুম থেকে। হ্যাঁ ব্রো, হোয়াটসঅ্যাপ? আরে রোহিত, অনেকদিন পর দেখলাম। দুজনে হাঁক করে কুশল বিনিময় করলো। রোহিতের পাশে নতুন একটা ছেলেকে দেখে সাম জিজ্ঞেস করলো, ওকে ব্রো? ও উফ, হাত দিয়ে নিজের চোখ ঢেকে এক্সকিউজ হয়ে বলল, ও আমার ফ্রেন্ড রামি, এখানে এসেছে তাই ভাবলাম আমাদের সাথে জয়েন করুক। দ্যাটস গুড। হ্যাঁ, আই এম সাম। রামি। দুজনে হ্যান্ডশেক করলো। তারপর রোহিত রামিকে উদ্দেশ্য করে বলল, আচ্ছা তুই ক্লাবটা ঘুরে দেখ, আমি একটু সামের সাথে কথা বলে আসছি। ওকে ব্রো, কিন্তু এখানে কি এক্সাইটিং কিছু পাবো নাকি নিরামিষ? তাহলে আগেই বলে দিচ্ছি, চিল ইয়ার, ঘুরে দেখ, ভালো লাগবে। স্যাম কথাটা বলতেই রোহিত তাল দিল। তিনজনের ঠোঁটে শয়তানি হাসি। রোহিত আর রামি দুজনে হাই ফাইভ করে রামি দু আঙ্গুল দিয়ে কিস করলো। রোহিত চোখ মেরে ইশারে যেতে বলল, তারপর স্যামের সাথে কোথাও চলে গেল। রামি ক্লাবটা ভালো মতো দেখে নিল। বেশ ইন্টারেস্টিং বোঝাই যাচ্ছে, বেশ ভালোই মালদার পার্টি দিয়ে চলে। বাড়ির ছাদের উপর এমন ক্লাব ভাবা যায় না। এটা সাম আর ওর বন্ধুদের। তবে ওদের টাকা চলে না, এত টাকা নেই ওদের। ক্লাবটা বেশ বড় আর সাজানো। ওই যেমন থাকে, সব কিছুই আছে, ড্রিঙ্কস, ড্রাগস, এভরিথিং, সব কিছুই ব্র্যান্ডেড। সব কিছু দেখে ভালোই লাগলো, কিন্তু ও তো অন্য কিছু চাই। তারপর দেখলো কয়েকটা শর্ট ড্রেসের মেয়ে নিজেদের মতো কাজে ব্যস্ত। কেউ ড্রিঙ্কস করছে, তো কেউ অন্য নেশা। বোঝাই যাচ্ছে সবগুলো বড় লোকের বিগড়ে যাওয়া সন্তান। সে যে ভদ্রতা ঠিক নয়, তাই তো এখানে আসা। ও ওদের দিকে তাকিয়ে এগিয়ে গেল। হঠাৎ তার মনে হলো একটু দূরে ভিআইপি মানে স্পেশাল দিকটায় কেউ আছে। ও পাশ কাটিয়ে একটা গ্লাস হাতে নিয়ে সেখানে গেল। কিছুটা অবাক হয় গিয়ে সোফায় একটা মেয়ে চোখ বন্ধ করে পায়ের পর পা দুলিয়ে শুয়ে আছে। এখানে মেয়েদের পরনে শর্ট ড্রেস হলেও মেয়েটি সাদা ঢিলে টি শার্ট আর 3/4 জিন্স পরে আছে। এক হাত মাথার নিচে আর এক হাতে অর্ধ পোড়া সিগারেট। পাশে থাকা টেবিলে ড্রিঙ্কসের বোতল আর একটা গ্লাসে রাখা কিছুটা ড্রিঙ্কস। অল্প একটু খাওয়া হয়েছে বোধহয়, এখন শুধু সিগারেট টানছে। বোঝাই যাচ্ছে মেয়েটার অন্যরকম অ্যাটিটিউড, বাকি সবার থেকে আলাদা। আর আলাদা হওয়ার কারণ আছে। মেয়েটিকে আগা মাথা পর্যবেক্ষণ করে নিল রামি। ড্রেস আপে ফিগার বোঝার কায়দা নেই, কিন্তু বেশ স্লিম মেয়েটি, তাই হয়তো। তবে চেহারা নেশা ধরানোর মতো। সরু চিকন পারফেক্ট, শ্বাসে আঁকা ঠোঁট, ফ্লাকবিহীন চিকন ভুরু যুগল, খাড়া নাক, সাথে মসৃণ ফর্সা গাল। সব কিছু মিলিয়ে হিন্দি মুভির কোনো নায়িকার চেয়ে কম না। নিজের অজান্তেই রামির ঠোঁটের কোণে শয়তানি হাসি ফুটে ওঠে।
মনে জন্ম নেয় নিষিদ্ধ চাওয়া। মুখ ফুটে বেরিয়ে আসে বিকৃত একটা শব্দ, উফস। বলেই সাথে সাথে ড্রিঙ্কসে এক সিপ দিল। মেয়েটি তখনও চোখ বন্ধ করে পা দুলিয়ে যাচ্ছে। রামি ধীর পায়ে তার দিকে অগ্রসর হলো। মেয়েটির পায়ের কাছে গেলে পায়ের পাতার উপরের অংশে নজর পড়ে। অসম্ভব সাদা, ভিতরে রক্ত যেন বোঝা যাচ্ছে। এটা দেখে মেয়েটির মুখের দিকে তাকায়। মস্তিষ্কের একটাই ভাবনা আসে, এই মেয়ে এই পরিবেশের সাথে বেমানান। তার চেহারা যেন খাপ খাচ্ছে না তার এরকম আচরণে। রামি শয়তানির বাঁকা হাসি ঠোঁটে ফুটিয়ে তুলে মেয়েটির পায়ের উন্মুক্ত অংশে টাচ করে। হঠাৎ এমন অযাচিত স্পর্শে মেয়েটি তেমন চকিত হয় না, শুধু চোখটা খুলে ভুরুকুচকে অযাচিত স্পর্শদাতার দিকে তাকায়। তারপর আবার নিজেকে স্বাভাবিক করে উঠে বসে। বা হাত সোফার উপরের অংশে দিয়ে সিগারেটে আরেকটা টান দেয়। মেয়েটির ভাবান্তর না দেখে মনে মনে খুশি হয় রামি। মেয়েটি আগা থেকে মাথা ওকে দেখে নেয়, কেমন একটা লোভাতুর দৃষ্টি। এই দৃষ্টি দেখে যেন একটা তাচ্ছিল্যের হাসি ফুটে উঠল মেয়েটির ঠোঁটে, যেন তার কাছে যায় আসে না, অভ্যস্ত সে। নিচের দিকে তাকিয়ে হাসি দিয়ে ঠোঁট বাঁকালো। তারপর রামির দিকে তাকিয়ে বলল, কি ব্রো, মেয়ে দেখলে খালি ছুঁয়ে দিতে ইচ্ছে করে নাকি? কিছুটা ভুরু নাচিয়ে। রামি একটা শয়তানি হাসি দিয়ে বলল, সবাইকে বলতে ভুল হবে, তবে তোমার মতো গোলাপকে দেখলে ছুঁয়ে দিতে ইচ্ছে করা তো দোষের না। তা ঠিক, কিছুটা ভাবনার মুখ করে। কিন্তু ব্রো, তুমি কি জানো না গোলাপে কাঁটা থাকে, আর তা ছুঁতে গেলে কাঁটা ফোটার আশঙ্কা থাকে। কথাটায় যেন সায় পায় রামি। ও মেয়েটির আরেকটু কাছে এগিয়ে বলে, গোলাপকে স্পর্শ করতে যাব আর কাঁটার ভয়ে এড়ালে চলে, তাই নাকি? কাঁটার ভয় লাগে না? বলে মেয়েটির দিকে হাত বাড়িয়ে ওর গাল স্পর্শ করতে চায়। মেয়েটি ওর হাতের দিকে তাকিয়ে টেবিলে থাকা ড্রিঙ্কসের বোতলটা দেখে নেয়। রামি কিছু বুঝে ওঠার আগেই কাছের বোতলটা টেবিলে বাড়ি দিয়ে ভেঙে সরু অংশটা রামির বাড়ানো হাতের তালায় গুজে দেয়। এতটাই দ্রুত ঘটেছে ব্যাপারটা যে রামি কিছু বুঝতেই পারে না। ও ভয়ঙ্কর এক চিৎকার করে বাম হাত দিয়ে কাজ ঢোকানোর হাতের কবজি চেপে ধরে। মেয়েটি সোফা থেকে উঠেই ওর হাঁটুর ভাঁজে একটা লাথি মারে। ও তৎক্ষণাৎ এক হাঁটু গেড়ে বসে পড়ে। রামির ভেঙে পড়া হাঁটুতে পা দিয়ে মেয়েটি বাম হাতে ওর চুলগুলো টেনে নিজের জ্বলন্ত সিগারেট ওর কানের গোড়ায় চেপে দেয়। রামি আবার চিৎকার করে সরাতে চায়। মেয়েটি নিভে যাওয়া সিগারেট ফেলে ডান হাত দিয়ে গাল চেপে ধরে বলে, বিনা অনুমতিতে তুরকে কেউ স্পর্শ করুক, তুরের তা পছন্দ নয়। অযাচিত স্পর্শ আমি বেয়ার করি না। আর শোন, আরও জোরে চুল টেনে, গোলাপকে ছুঁতে গেলে কাটার অভয় নয়, তার বিষ মাপতে হয়। আর যদি কোনো দিন উইদাউট পারমিশন টাচ করতে আসিস, তাহলে পরের বার টাচ করার কারণ পাবি না। বলে একটা লাথি মারল রামির বুকে। মুখ থুবড়ে পড়ল। মেঝেতে পড়ে হাতের ব্যথা আর পোড়ায় কাতরাচ্ছেও। এতক্ষণে সেখানে সবাই জমা হয়ে গেছে। কিছুই হয়নি এমন একটা ভাব করে তুর প্যাক থেকে আরেকটা সিগারেট বের করে ধরে। তারপর ধোয়া ছাড়ে। ওখানের কেউ তুরের এই কাজে অবাক হয় না, কিন্তু রামির জন্য মায়া হয়। এখানের সবাই জানে তুর কোনো ছেলেকে নিজের আশেপাশে দেখতে পারে না, সেখানে রামি নতুন তাই। তখনই সাম আর রোহিত আসে। রামিকে এভাবে দেখে ছুটে ওর কাছে যায়। সাম বুঝতে পারে কি হয়েছে, আর রোহিত খেপে যায় তুরের ওপর। ও তুরের দিকে গিয়ে বলে, এখানে এসে সতী সাজা হচ্ছে তোকে আমি আজ। রোহিতর কাছে যাওয়ার আগেই তোর আরেকটা বোতল উঠিয়ে রোহিতের মাথায় আঘাত করে। রোহিতের মাথা কেটে রক্ত বের হতেই ও সেখানে বসে পড়ে। তুরকে একটা লাথি দিয়ে ফেলে দেয়। তারপর পায়ের শক্ত কেস দিয়ে মুখ চেপে ধরে। রোহিত ছটফট করলে জঘন্য ভাষায় গালাগাল শুরু করে তুর। ছেলেদের সাহস নেই তুরকে থামানোর। সাম ইশারা করতে মেয়েগুলো তুরকে ছাড়ায়। তুর তবু ওকে আবারও মারতে যায়। শুয়ের বাচ্চা হারামি, তোর সাহস কেমনে হয় আমার এসব কথা কওয়ার? তোর বন্ধুরে ক। তারপর আরও অনেক গালাগালি। সাম দ্রুত ওদের সরিয়ে নেওয়ার ব্যবস্থা করে। জানে না হলে তুরকে থামানো যাবে না। ওদের নিয়ে গেলে দেখে তুর রাগে ফোপাচ্ছে। সাম গিয়ে তুরকে শান্ত হতে বলে, তুর প্লিজ ঠান্ডা হ, ওদের পাঠিয়ে দিছি। আমি তুরের কাঁধে হাত রাখতে নিলেই তোর রাগি চোখে তাকায়। ও সরি, আসলে ওকে বলতে না দিয়েই। আরেকদিন যদি এইগুলোর এইখানে দেখি তাহলে মামা তোমার ক্লাবের হাত দুটো জোর করে। আচ্ছা ঠিক আছে, তুই শান্ত হ। তুর গিয়ে নিজের সোফায় বসে। তারপর আবার সিগারেটের টান দেয়। সাম হাফ ছেড়ে বাঁচে। বেশ কিছুক্ষণ পর সাম এসে দেখে
তোর আবার সোফায় শুয়ে আছে। এত কিছু করে এমন ভাব যেন কিছুই হয়নি। ও একটা বিরক্তির শ্বাস নিয়ে তুরকে গিয়ে বলে, তোর কিছু টাকা দিতে পারবি? আসলে ওরা কোথায় গেল? তবে বাড়ি না হাসপাতালে। এভাবে কেউ মারে? চাইছিলাম মাইরে ফেলবো, পুলিশে নিত তোরে। এই কথা শুনে তোর হাসিতে ফেটে পড়ে। এই ভয় আমারে দেখাস না। তোমার বিনা লাইসেন্সের ক্লাব অবৈধভাবে যে ড্রাগস বেচাকেনা করো তা যদি পুলিশ জানে কী হইব জানো? তাই আমারে আচ্ছা বাদ দে, কিছু টাকা দে, যত লাগবো আমার কথা বলে নে। সোফায় আগের মতো পা দুলিয়ে শুয়ে। আগের বার ঝামেলা বাধাই ছিল, আর টাকা দিব না বলে দিছে। এটা শুনে তুই রেগে যায়। যদি না দেয় তাহলে কবি আমি আমু। টাকা দিব না কেন? ওর বাপের টাকা বা কথা কোষ? আচ্ছা কত চামু, তোর ইচ্ছা। এখন ফ্যাস ফ্যাস করিস না, মজা লাগে না। সে আমার কিছু বলল না, শয়তানি হাসি ফুটিয়ে চলে গেল। এই জন্য এত কিছুর পর তুর্কে কিছু না বলে ওকে আঁকলায়। তখনই একটা মেয়ে তুর্কে বলে ওঠে, এত টাকা কই পাস রে? যখন চায় নিয়ে নিতে বলিস জামাই দেয়। তোর বিয়ে হয়েছে, মজা করছিস? বিশ্বাস না করলে নাই, তোর হাজব্যান্ড তোকে এসবের জন্য এত টাকা দেয়। এসব করিস কিছু বলে না? বললে আমি শুনবো কেন? আর আমার টাকা আমি নেই, ও কি বলবে? তোর টাকা মানে? ওনার যা চাইতে নিয়ে নিছে আর আমাকে আমারটা দিয়ে দিছে। কই গেছে? তোর লগে যে থাকতে পারবে না তা তো জানা। জাহান্নামের চুলায় গেছে। তুই যাবি? আবারও রেগে যায়। না থাক। তবে তোর জামেরে তুই ছাড়ছস নাকি তোরে ছাইরা আরেক মায়ের পিছিয়ে গেছে গা? এবার আর সইল না, গিয়ে মেয়েটার গলা চেপে ধরে। কই গেছে, কার লগে গেছে তুই জেনে কি করবি? তুই যাবি? আরেকটা বাজে কথা কইলে ধাক্কা মেরে ফেলে দেয় নিচে। ঋদ্ধ তীব্রকে সব কিছু বুঝিয়ে অফিসে ফিরছিল, তখনই ফোন আসে। ঋদ্ধ ব্লুটুথ দিয়ে কল রিসিভ করে গাড়ি চালাতে মন দেয়। হ্যাঁ বল। স্যার, ওই ছেলেটা আবার টাকার জন্য এসেছে, বলছে ট্যুর ম্যাম পাঠিয়েছে। ওর কথায় ঋদ্ধের গাড়ি থেমে যায়। এরপর একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলে, কত চাইছে? এবার একটু বেশি। কত? 5 লাখ। দিয়ে দে। আর কিছু না বলে ফোন কেটে দেয়। তারপর কিছুক্ষণ স্টিয়ারিংয়ের মাথা দেয়। কিছুক্ষণ পর মাথা তুলে চোখে গ্লাস দেয়। তারপর আবার গাড়ি স্টার্ট দেয়। টাকা নিয়ে সাম হাসপাতালে যায়। ও যেতেই রামি হাইপার হয়ে যায়। রোহিত বেহুশ। ঐশালী আমগোর সাথে এত কিছু করলো আর তুই? আর কিছু বলার আগেই সাম রামিকে কষে থাপ্পড় মারে। তারপর টাকার ব্যাগ ওর সামনে ধরে। রামি অবাক হয়ে যায়। এত টাকা? আর এই জন্য ওরে কিছু বলি না, বরং কেউ যদি কিছু না করে তে আগলাই। মায়ের বাপে কি অনেক ধনী? আরে না, ওর জামাই ডিভোর্স দিছে বোধহয়, লগে নিজের সম্পদও। আর তাই ওরে ভাঙাইয়া চুইরা খাই। তাই তো কই, এরকম একটা মাইয়া হাতের কাছে পাইয়া সাইরা দেশ কেমনে? কি যে কষ! ক্ষণিকের মজার লাইগা সোনার ডিম পাড়া হাঁস জবাই দিমু। শালা ভালোই ধান্দা করছস, বিদঘুটে হাসি দিয়ে। আরে আমি তো কিছুই না, আমার চেয়েও বড় একটা আছে। আমি তো উপরি খাই, কিন্তু শালায় সব চায়। কে? রিদাম। তুরের বিয়ে বোধ হয়। শালায় ছায়ার মতো লাইগা থাকে। বিয়া করতে চাই তুরেরে, তাই পটাইতেছে। তুর শুধু ওই পোলার লগেই থাকে। যে মাইয়া ওরে বিয়া, তাহলে এসআর কোম্পানির তুরের শেয়ার আর তুর দুইটাই ওর। শালা পাক্কা ফাজিল, কিন্তু তুরের কাছে ভাজা মাছ খাইতে জানে না, এমন ভাব করে। কিছু হইছে ওগো মধ্যে? জানি না, হইলে আমার কি। তোর যতদিন আমার হাতে আছে ততদিন নিজেরটা গোছানোই ভালো। দুজনেই হেসে ওঠে। অনেকের মনে অনেক প্রশ্ন। চলুন ঘুরে আসি একটু অতীতে। তীব্র চলে যাওয়ার 1 বছরের মাথায় তোর সম্পূর্ণ সুস্থ হয়ে যায়। তীব্রের কথা মনে থাকলেও বেবির কথা না। সুস্থ হওয়ার পর সবসময় মন মরা থাকতো। তাই ওর বাবা ওকে নামকরা ভার্সিটিতে ভর্তি করায়। তোরও নিজের স্বাভাবিক লাইফে ফেরে, কিন্তু ভালো থাকতে পারে না। সেই ভার্সিটির কিছু মাদকাসক্ত মেয়েদের পাল্লায় পড়ে। যেহেতু ও মানসিক চাপে ছিল, তাই ওরা সহজেই তুরকে ঠেলে দেয় অন্ধকার জগতে। প্রথমে ওর বাবা মা কেউ বুঝতে পারেনি, কিন্তু যখন তুরের মাঝে সেন্স দেখলো তখন ব্যাপারটা ভাবায়। তারা যখন বুঝতে পারে পরিস্থিতি হাতের বাইরে, তারপর তুর ওনাদের কাছ থেকে টাকা নিতে থাকে। কিন্তু যখন তারা মেয়েকে বোঝাতে চায় তখন ঘটে বিপত্তি। তুর ওনাদের কথা শোনে না, বরং আরও বিগড়ে যায়। কিন্তু টাকার জোগাড় করতে না পারায় তীব্রের দেওয়া প্রপার্টির কথা মাথায় আসে। সেটা তুর গ্রহণ করে। এই ভেবে তীব্র তুরের থেকে যা নিয়েছে তার দাম। ঋদ্ধের কাছে গিয়ে টাকা চাইলেও অবাক হয়, কারণ তুর আর যাই হোক তীব্রের টাকা নেওয়ার মানুষ না। প্রথমে কিছু না ভাবলেও যখন দেখলো দিন দিন তুরের টাকার পরিমাণ বাড়ছে, তখনই ও ব্যাপারটা দেখে। আর যা বুঝতে পারে তাতে
ও টাকা বন্ধ করে দিলে তুর এমন সিন ক্রিয়েট করে যে ও বাধ্য হয়ে টাকা দেয়, আর তুরের জন্য ওর বাবা মা সবার জীবন বিষিয়ে যায়। এই অবস্থায় তুরকে কেউ কন্ট্রোল করতে পারেনি, সব কিছুই ট্রাই করছে, কিন্তু তুর আরও খারাপের পথে গেছে। তাই সবার শেষ ভরসা তীব্র, যদি ওকে কেউ ভালো বানাতে পারে তবে সেটা তীব্র। তাই সবাই ঋদ্ধের কাছে তীব্রের ঠিকানা জানতে চায়, কিন্তু ঋদ্ধ জানে না বলে সাফ না করে দেয়। তীব্রের আর ওর ছেলের লাইফে কোনোভাবেই যেন তুরের ছায়া দেখতে চায় না ঋদ্ধ। তাছাড়া তীব্র যখন এখানে ছিল, কয়েকজন বাদে ওদের ফ্যামিলি থেকে অনেক অপমান সহ্য করেছে তীব্র, সে রাগ থেকে আরও বলেনি। কিন্তু মাঝে তুরের বাবা অসুস্থ হয়ে পড়লে ওর জন্য সেদিন ওদের অবস্থা আর তুরের ওপর রাগে তীব্রকে দেশে আনার সিদ্ধান্ত নেয়। তাছাড়া তুরের সাথে থাকা ছেলেটা বিজনেসে নাক গলিয়েছে কয়েকবার, আর এই জন্য ডেকেছে তীব্রকে, তবে তুরের নয় বরং কয়েকটা মানুষের জন্য। সন্ধ্যা নেমে আসে ধরণীর বুকে, তুর তখনও ক্লাবে বসে আছে। বাসে কখন ফিরবে ইয়াত্তা নেই। আজকে তেমন ড্রিঙ্কস করলো না তুর, ভালো লাগছে না, বারবার ড্রিঙ্কসের গ্লাসটা দেখছে, অদ্ভুত লাগছে আজকে। তখনই রিদাম নামের ছেলেটা আসে, তুরকে দূর থেকে খানিকক্ষণ পর্যবেক্ষণ করে। হাই তুর, ওকে দেখে তুর উঠে বসে। রিদাম এসে ওর পাশে বসে। কি হলো, কি ভাবছ? কিছু না রিদাম, ভালো লাগছে না, বোর হচ্ছি। ডান্স ক্লাবে যাবে? অনেক দিন হলো যাওনি, একটু চিল করতে পারবে। ওকে, বাট একটু রাইডে যাব। ওকে বেবি, যেমন তুমি চাও। আমরা বাইকে ঘুরেই না হয় নাইট ক্লাবে যাব। ওকে চলো। তোর কালো একটা জ্যাকেট পরে নেয়, তারপর বেরিয়ে আসে, বাইকে উঠতে নেয়। তখনই ওর ফোনটা বেজে ওঠে। প্রচণ্ড বিরক্ত হয় ও, মোবাইল তুলে দেখে তোয়ার ফোন। ও কেটে দেয়, কিন্তু আবার কল দেয় ও। এটা দেখে রিদাম বলে, কে? তোয়া, তোমার চাচাতো বোন? তাহলে ফোন ধরো, নইলে বারবার বিরক্ত করবে। আসলে আজ ওর মেয়ের জন্মদিন, মা বলেছিল। তীরের? তুমি যাবে? প্লিজ রিদাম, আমাকে বলো না তো, আমার এসব জায়গায় যেতে ভালো লাগে না। কিন্তু প্লিজ। আচ্ছা, আপনি যা চান। রিদামের মুখে শয়তানের হাসি, আর তোয়ার কলে ও বিরক্ত হয়ে ফোনটা বন্ধ করে রাখে। ফোন উঠালেই অ্যাডভাইস করে, বিরক্ত লাগে তুরের। তারপর রিদামের সাথে বাইকে উঠে চলে যায়। সন্ধ্যা 7টা, তীব্র তাইয়ানকে নিয়ে তীরের জন্মদিন পার্টিতে যাচ্ছে। তীব্র অবশ্য যেতে চায়নি, কিন্তু তাইয়ান জন্মদিনের পার্টির কথা শুনে লাফিয়েছে, আর তাও আবার ঋদ্ধর আশকারায়। ঋদ্ধ তাইয়ানকে জন্মদিনের পার্টিতে যাবার কথা বলেছে, আর তাই তাইয়ান বাবার কাছে গিয়ে বায়না করেছে যাতে ওকে নিয়ে যায়। ছেলের কোনো আবদার ফেলে না তীব্র, জন্মদিনের পার্টিতে যেতে চেয়েছে। অন্যায় তো কিছু চায়নি, তাই নিজের অনুভূতি পাশে ফেলে ছেলেকে নিয়ে তোয়ার বাড়িতে যায়। গাড়িতে বসে তীব্র ল্যাপটপে কাজ করছে। তাইয়ান এতক্ষণ পাজেল নিয়ে খেললেও এখন গাড়ির বাইরের দিকে তাকিয়ে নিজের দেশটাকে দেখছে। এতদিন ভিন্ন দেশে সব কিছু সাজানো গোছানো পরিপাটি দেখেছে, যাতে সব কিছুতেই আভিজাত্যের ছোঁয়া ছিল। পরিপক্ক পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তাঘাট, নকশাখচিত আভিজাতপূর্ণ বাড়িঘর, আদর্শ নগরায়ন, আর একরকম চেহারার অনেক মানুষ। কিন্তু এখানে ব্যাপারটা ভিন্ন, বিভিন্ন চেহারার মানুষ, ধুলোময় পরিবেশ, সব কিছু যেন ছন্নছাড়াভাবে বেড়ে উঠেছে। এর আগে এমন কিছু দেখেনি তাইয়ান। রাতের পরিবেশে নিজের দেশে সব কিছু গভীরভাবে পর্যবেক্ষণ করছে। গাড়ির সিগন্যালের মধ্যে পড়তে তাইয়ান গাড়ির কাঁচ নামায়, বাইরে উকি দেয়। বেশ বড় বড় গাছ রাস্তার পাশে, যার গোড়ায় সাদা রং করা। ওদের গাড়ি থেকে অনেকটা দূরে গাছের নিচে একটা টং দোকান দেখা যাচ্ছে। তার পাশে একটা লোক ঠেলায় করে বাদাম, বুটসহ নানা রকম ভাজা বিক্রি করছে। ঠেলার মাঝে টিপটিপ করে কুপি জ্বলছে। রাস্তায় লাইটগুলো জ্বলছে, কিন্তু গাছের নিচে থাকা দোকানগুলোয় আলোকিত করতে পারছে না। তাইয়ান অবাক হয়ে ব্যাপারগুলো খেয়াল করছে। তখনই টং দোকানের সামনে প্রচণ্ড গতিতে একটা বাইক থামে। তাইয়ান ব্যাপারটা বোঝার চেষ্টা করে দূর থেকে, তাই তাদের স্পষ্ট বোঝা যাচ্ছে না। তাইয়ান আরও গভীরভাবে খেয়াল করে দেখল বাইক থেকে দুটো ছেলে নামছে, কিন্তু পরক্ষণে বুঝলো পিছনের জন মেয়ে, কারণ তার সিল্কি চুলগুলো ঝুঁটি বাঁধা। ছেলেটা দোকানে নেমে কিছু একটা কিনলো। কি নিল পরক্ষণে তাইয়ান বুঝতে পারলো ছেলেটা সিগারেট কিনেছে, কারণ সে সেখানে একটা লাইটার দিয়ে তা জ্বালায়। পরের ব্যাপারটা আরও অদ্ভুত লাগে তাইয়ানের, কারণ ছেলেটা মেয়েটাকে সিগারেটটা বাড়িয়ে দিল। তাইয়ান কোনোদিন ওর পাপাইকে সিগারেট খেতে দেখেননি। অন্যদের যখন দেখতো, পাপাই বলেছে এগুলো ভালো না, তাই ও তীব্রকে ডাকে, পাপাই, ও পাপাই। তীব্র ছেলের ডাকে ল্যাপটপ বন্ধ করে ওর দিকে তাকায়, তারপর একটু বিরক্ত হওয়ার রাগী মুড নিয়ে জিজ্ঞেস করে,
কি হয়েছে? তুমি বলেছিলে না যারা ভালো তারা সিগারেট খায় না? ছেলের কথায় অবাক হয় তীব্র। হঠাৎ করে এমন প্রশ্ন কেন করলো তাইয়ান? ও কিছুটা চিন্তিত হয়ে জিজ্ঞেস করলো, হ্যাঁ কিন্তু কেন পাপাই? ওই দেখো, টং দোকানের দিকে ইশারা করে। ওখানে একটা ছেলে নিজে সিগারেট খাচ্ছে আর একটা মেয়েকে দিচ্ছে। তীব্র বাইরের দিকে এটা দেখে। ছেলেটার চেহারা লাইটের দিকে থাকার কারণে বোঝা যাচ্ছে, কিন্তু মেয়েটার না। তীব্র বেশ বিরক্ত হয়ে জানলার গ্লাস তুলে দিল। তাইয়ানের কপালে চুমু এঁকে দিয়ে বলে, সবসময় ভালো কিছু দেখতে হয় বাবা। যদি খারাপ কিছু দেখো তাহলে সেটা শুধরানোর চেষ্টা করতে হয়, আর যদি তা তোমার আয়ত্তে না থাকে তবে সেটা ইগনোর করা উচিত, বুঝলে? তুমি এখন ছোট, তাই এগুলো না দেখাই ভালো। যারা বুদ্ধিমান বাচ্চা তারা এমনই করে। আচ্ছা, নিজেকে বুদ্ধিমান প্রমাণ করতে চায় তাইয়ান, তার মানে পাপাইয়ের কথা মানতে হবে, কারণ বুদ্ধিমান বাচ্চারাই পাপাইয়ের কথা শুনে ভালো কাজ করে। গুড। তীব্র আবার ল্যাপটপে হাত দিতে যাবে, তার আগেই তাইয়ান বলে উঠল, পাপাই তুমি কি এখনো কাজ করবে? ছেলের কথায় ওর দিকে তাকিয়ে কেন জিজ্ঞেস করে। উত্তরে তাইয়ান বলে, আমার না খেলতে ভালো লাগছে না। ওর কথায় তীব্র হেসে উঠল। তারপর সব কাজ রেখে তাইয়ানকে কোলে নিয়ে বলল, আচ্ছা তার চেয়ে বড় আমরা দুজনে রাস্তা বর্ণনা করতে যাই। কথাটা শুনে বেশ খুশি হলো তাইয়ান। তীব্রকে কোন রাস্তা, কি নাম, কোথায় কি আছে সব কিছু হাত দিয়ে দেখিয়ে দেখিয়ে বলে। একটা সময় মন খারাপের একাকিত্বতা দূর করতে ড্রাইভিং করতে এইসব রাস্তায়। 5 বছরের রূপটা বদলেছে, কিন্তু তৃপ্তি সে আগের মতোই আছে। নিজের অস্তিত্ব হারায়নি এই পরিবেশ। ছেলেকে সব কিছুর বর্ণনা দিতে দিতে নিজ গন্তব্যে চলল তীব্র। কি হলো তোর, ধরছ না যে? হ্যাঁ কিছু বললে? নিজের মনে কিছু একটা ভাবছিল তোর। রিদমের কথায় ওর ঘোর ভাঙে। তখন থেকে ধরতে বলছি, কিন্তু তুমি নিজের ভাবনায় ব্যস্ত। কি ভাবছো? তখন থেকে দেখছি মন নেই তোমার, শরীর খারাপ দেখি। তুরের কপালে হাত দিতে নেয়, কিন্তু তার আগেই তোর নিজের হাত ওর সামনে দিয়ে ওকে থামতে বলে। প্লিজ রিদম, আগে বলেছি অযথা কেয়ারিং আমার দেখাবে না, ভালো লাগে না আমার, আমি ঠিক আছি। বেশ বিরক্ত নিয়েই বলল কথাটা। অন্যদিকে ফিরে নিজের অস্থিরতা দূর করার চেষ্টা করলো। কেন জানি আজ ওর অদ্ভুত লাগছে, কিছুই ভালো লাগছে না। ভেবেছে বাইরে সে ঘুরলে বোধহয় অস্থিরতাটা কমবে, কিন্তু না, আরও বেশি অস্থির লাগছে। বারবার মনে হয় কিছু একটা ঘটতে চলেছে আজ, যা ওর অবচেতন মন বলতে চাইলেও মস্তিষ্ক বুঝতে পারছে না। আর ওদিকে রিদমের মাথায় যেন আগুন জ্বলছে, ইচ্ছে করছে তুরকে কুচি কুচি করে নদীতে ভাসিয়ে দেয়। 3 বছর ধরে ওর পিছে পড়ে আছে, কোনোদিন কোনো মেয়ের পিছনে এতটা টাইম দেওয়ার কথা ভাবেনি, কিন্তু এই মেয়েটা এতদিনের কাছে যত দূরে থাক, হাত ধরার পর্যন্ত সুযোগ দেয়নি। ড্রিঙ্কস করে এতবার মাতাল হয়েছে, কিন্তু নিজেকে এমনভাবে সামলেছে তা বলার মতো না। কথায় আছে না, যাতে মাতাল তালে ঠিক, সেরকম কিছু মনে হয় ওকে। মাঝে মাঝে তো মনে হয় তোর ইচ্ছে করে বেশি ড্রিঙ্ক করে না বাইরে, আর না ওদের সাথে বেশি রাত পর্যন্ত থাকে। যেদিন ওকে বেশি ডিপ্রেস লাগে সেদিন বাইরে থেকে ড্রিঙ্কস বাসায় নিয়ে যায়। বাবা মায়ের অবাধ্য, তাই কি বলবে না বলবে তা নিয়ে মাথা ব্যথা নেই। তবুও রিদম ওর পিছে পড়ে আছে শুধুমাত্র টাকার লোভে। কোনোভাবে ওকে কবজা করে বিয়ে করতে পারলেই কেল্লাফতে, সেই ইচ্ছায় ও বসে আছে। কিন্তু কিছুতেই তুরকে রাজি করাতে পারছে না, আর ওকে প্রেশার দিতেও পারছে না। তাহলে ওর লস, এখন যা পায় তাও পাবে না। তাই অতিরিক্ত লাভের আশায় তাতি নষ্ট করতে চায় না। ঠান্ডা মাথায় তুরের সব কথা শোনার চেষ্টা করে। এইসব ভেবে আবার সিগারেট বাড়িয়ে দেয় তুরের দিকে। তুর সিগারেটটা নিতে গিয়েও নেয় না। কি হলো? ইচ্ছে নেই। কথাটা শুনে ভুরু কুচকায়। তুরের এরকম অনীহার কারণ খুঁজে পায় না। কেন? খানিকটা উদাসীন নিয়েই না বলার মতো করে বলল, এমনি। আচ্ছা তাহলে ক্লাবে চলো, মুড ফ্রেশ হয়ে যেতে পারে। না, কোথাও যেতে ভালো লাগছে না। তাহলে আমাকে বাসায় দিয়ে এসো, আমি বাসায় যাব। রিদম কিছু বলতে যাবে, তার আগেই একটা কল এলো। কল আসতেই অন্যদিকে চলে গেল। কথা শেষ করে সে বলল, আচ্ছা ঠিক আছে, তোমাকে বাসায় দিয়ে আসছি। তুর আর কথা বাড়ালো না। রিদম বাইকে উঠে বসে হেলমেট পরতেই তুর উঠে বসলো। বাইককে স্টার্ট দেওয়ার আগে রিদম বলল, বাসায় ফিরতে অনেক টাইম লাগবে তাই না? কেন? গম্ভীর গলা। আসলে আমাকে একটু যেতে হবে। আমি তোমাকে ওখানে গিয়ে গাড়িতে তুলে দিলে ম্যানেজ করতে পারবে? তুর কিছুক্ষণ ভেবে বলল, এত কষ্ট করতে হবে না, তুমি যাও, আমি নিজেই যেতে পারবো। বাইক থেকে নেমে গেল। রিদম কিছু বলতে যাবে, তার আগেই একটা সিএনজি ডেকে তাতে চড়ে বসলো। রিদমকে আর কথা বলার সুযোগ দিল না। বড্ড বেশি বিরক্ত লাগছে রিদমের সাথে কথা বলতে। তখন থেকে যাওয়ার কারণ খুঁজছিল, রিদম যাওয়ার কথা বলাতে আর সময় নিল না। আর তুরের অমন বিহেভে রিদমের রাগটা যেন আরও বেড়ে গেল। রাগে গজগজ করতে করতে ও চলে গেল।
তুর সিএনজির দরজার সাইডে মাথা দিয়ে বেখেয়ালিভাবে বাইরেরটা দেখছিল। কি ভাবছে বলতে পারবে না, তবে কিছু একটা ভাবছে। সিএনজি ড্রাইভার তুরকে কোথায় যাবে জিজ্ঞেস করলে তুর আপন মনে তোয়ার বাড়ির ঠিকানা বলে। সিএনজি ড্রাইভার তুরকে তোয়ার বাড়ির সামনে এনে দেয়। আফা, আইয়া পড়ছি। ড্রাইভারের কথায় ঘোর ভাঙে তুরের। ও বাইরে তাকাতেই রেগে যায়। আপনি এখানে কেন নিয়ে এলেন? আপনিই তো বললেন। আমি বলেছি মানে? কিছুটা থেমে যায়, বেখেয়ালে বলেছে হয়তো। আফা, কি করবো? অন্য কোথাও নিয়ে যাবো? তুর বলে নিয়ে যেতে, আবার কি মনে করে থেমে যায়। বাড়িটার দিকে তাকাতে দেখে সাজানো। লাগবে না, আমি নেমে যাচ্ছি। তারপর তুর নেমে লোকটাকে ভাড়া মিটিয়ে দেয়। তারপর কিছুক্ষণ গেটের বাইরে দাঁড়িয়ে থেকে দরজার ভিতর প্রবেশ করে, কিন্তু কি মনে করে আবার বেরিয়ে যেতে নিলেই কেউ এসে আটকে দেয়। পিলে চমকে ওঠে তুরের। কিরে, চলে যাচ্ছিস? পিছনে তাকিয়ে দেখে তোয়া। বেশ ইতস্তত হয়ে পড়ে। তারপর বেশ ঝাঁঝালো কণ্ঠে বলে, ভুল করে এসেছি, চলে যাচ্ছি। আলতো হাসে তোয়া। ভুল করে যখন চলে এসেছিস তাহলে থেকে যা। চুপ করে আছে, থাকতে ইচ্ছে করছে। কোথাও তো শান্তি পাচ্ছে না, এখানে এসে যদি একটু শান্তি পায়। দেখতে ক্ষতি কি, কিন্তু পাচ্ছে কোথাও তোয়াকে বলতে। সেটা তো বুঝলো। প্লিজ আয়। আমার এমনিতেই কেমন লাগছে, জানি তোর ভালো লাগবে না, তবু প্লিজ। আচ্ছা, কিন্তু আমাকে এই ড্রেসে দেখলে রাগী কণ্ঠে কথাটা বলল। তোয়া খুশিতে গদগদ হয়ে দ্রুত বলে উঠল, আমি তোর ড্রেস আনিয়ে রেখেছি। বুড়ো কুচকালো তুর। না মানে, আমি একটা ড্রেস আনিয়েছিলাম, কিন্তু সেটা ফিট হয়নি, তোর হয়ে যাবে। তুর কোনো রিয়াক্ট করলো না, সামনে হাঁটতে শুরু করলো। আমি জানি তুর, তুই নিজেকে খারাপ প্রমাণ করার জন্য উঠে পড়ে লেগেছিস। সবাই তোকে খারাপ ভাবুক, তুই তাই চাস। আর এই জন্য এত কিছু। তুই এখনই পুরোপুরি নিজেকে বদলাতে পারিসনি। কোথাও না কোথাও আগের সেই তুর রয়েই গেছে। তোয়া তুরকে নিয়ে নিজের রুমে যায়। তুরকে পরার জন্য হলদে কমলাটে রঙের একটা লেহেঙ্গা দেয়, যা দেখে তুরের মাথা গরম হয়ে যায়। ও মেয়েদের কাপড় পরা কবেই ছেড়েছে মনে নেই। ও কিছু বলবে তার আগে তোয়া বলে, প্লিজ না করিস না, আমার অন্য ড্রেস তোর মাপের হবে না, প্লিজ। তুর আর না করলো না। ওয়াশরুমে গিয়ে হালকা শাওয়ার নিয়ে লেহেঙ্গা পরে কিছুক্ষণের মধ্যে বেরিয়ে এলো। আয়নার সামনে দাঁড়াতেই যেন কোথাও হারিয়ে গেল। অনেকদিন পর নিজেকে এরূপে দেখছে। অদ্ভুত লাগলেও কেন জানি রাগ লাগছে না। তোয়া ওকে সাজাতে আসলে এটা বেশি হয়ে যাচ্ছে। আলতো হাসে তোয়া, কিছু বলে না, জানে এখন কিছু বললে রেগে যাবে। যেহেতু তুর অমনিতেই ভরসা, তাই আর তেমন কিছু দিল না। শুধু চোখে গাঢ় কাজল আর ঠোঁটে হালকা ভিজিয়ে দিল। চুলগুলো ফুলিয়ে ছেড়ে দিল কাল করে। হালকা অর্নামেন্ট পরিয়ে দেয়। তুরে রাগ লাগছে, কিন্তু না করতে পারছে না। সাজানো হয়ে গেলে তোয়া খুশিতে গদগদ হয়ে বলল, কেমন লাগছে? একটু বেশি বাড়াবাড়ি, সং সাজানো হচ্ছে, ঢং যত সব। বলে বেরিয়ে যায় তুর। এটা দেখে তোয়া তাচ্ছিলের হাসি হাসে। তোর তীব্র এখানে আছে তুর, আমি জানতাম তুই আজকে আসবি। আমি চাই ভাইয়া তোকে এই রূপে দেখুক, যে রূপে সে তোকে চায়। ভালোবাসার রূপটাই না হয় আগে দেখুক, ঘৃণার পাটটা পরের জন্য তোলা থাক। এদিকে তীব্র তাইয়ানকে কোনোভাবেই সামলাতে পারছে না। পার্টিতে এসে যেন বাদরের বড় ভাই হয়ে লাফাচ্ছে। বারবার শান্ত করার চেষ্টা করলেও হচ্ছে না। এরকম বাদরছানার মতো লাফাচ্ছ কেন? বাদরছানা তাই, খিলখিলি হেসে। তীব্র বুঝলো ছেলের হাসির মানে অপমান ওকে নয়, নিজেকে করছে। পাপাই, এমন করো না, তুমি বরং খেয়ে নাও, তোমার খিদে পেয়েছে। না, পাইনি, আমি তোমার মতো না। তাইয়ান চোখ গরম করে, আজব, না পেলে মিথ্যে বলবো? তাও ঠিক। আচ্ছা, তাহলে ওদের সাথে খেলো, না হলে তোমার পিচ্ছি লাল ডালের সাথে খেলো। তীব্রের কথায়ও তীরের দিকে তাকায়। লাল ফ্রক পরে আছে, ওর সাথে কি খেলবো? খেলতে গেলেই খামসি দেবে। আচ্ছা, তুমি তাহলে আদর করে দিও। তেন কিছুক্ষণ ভাবলো, আচ্ছা বলে দৌড়। তীব্র ওর দৌড় দেখে হেসে দিল। যাক বাবা, সামলানো গেল। কিন্তু যা বুঝলাম, কষ্ট করে আর ছেলের বউ আর খুঁজতে হবে না বলেই হেসে ওঠে। তারপর চলে গেল এতদিন সবার সাথে দেখা করতে। ওদিকে তাইয়ান দৌড়াতে দৌড়াতে কারোর সাথে ধাক্কা খেয়ে মাটিতে পড়ে যায়। যার সাথে ধাক্কা খায় সেও। তখনই তাইয়ানের উপর মানুষটি চেঁচিয়ে বলে, এই কে রে? বিনা মেঘে বজ্রপাত করলি? তাইয়ান উঠে দেখে পাট কাঠির মতো চিকন একটা মেয়ে। মেয়েটি অন্য কেউ নয়, তুর। পার্টিতে একপাশে দাঁড়িয়ে মুখে সেন্টার ফ্রেশ চিবোচ্ছে। পার্টিটা তানের বাড়ির বাগানে করা হয়েছে, তাই উল্টো দিক থেকে দৌড় দেওয়ার ফলে নিজে তো পড়েছে, সাথে তুরকে নিয়েও। এই পিচ্ছি, এটিকে অলিম্পিকের 200 মিটার দৌড় প্রতিযোগিতার ময়দান যে টেম্পুর মতো দৌড়াচ্ছিস? মানুষ দেখে চলতে পারিস না? তুরের কথায় তাইয়ানও রেগে যায়। এরকম তালপাতার শিপের মতো মানুষকে কেউ চোখে দেখে? এই কি বললি? বেশ রেগে। শুনতে পাও না নাকি কালা? অসভ্য ছেলে, কানের নিচে একটা দিলে বুঝবি।
একে তো ফেলে দেওয়া, তার উপর আমাকে ইনসাল্ট হচ্ছে। আমার বইই গেছে। প্রচণ্ড রেগে যায় তুর। দেখ ভালোভাবে বলছি, না শুনলে কি করবে? খামচি দেবে? দিলে দাও, তুমি খামচি দিলে আমিও ছেড়ে দেব না। হ্যাঁ তাই দেব, কি করবি তুই? শোনো, মাথাটা একটু নিচে নামাও। তারপর বলছি। হাত দিয়ে ওকে মাথা নিচে নামাতে ইশারা করলো। তুর কিছুটা ভুরু কুচকালো, কিন্তু ছেলেটা কি করবে তা জানার ইচ্ছে হলো। তাইও ইতস্তত হয়ে বসে পড়তেই তাইয়ান বাবার শেখানো যুদ্ধে জেতার অব্যর্থ অস্ত্র হিসেবে তুরের গালে কিস করলো। এটা দেখে ভীষণ চমকাল তুর ও ভুরু কুচকে তাইয়ানের দিকে তাকিয়ে বলল, এটা কি ছিল? তাইয়ান দুলতে দুলতে বলল, বাবা বলছে গার্লসটা আদর করার জিনিস, তুমি তো গার্ল, তাই খামচি দেওয়ার কথা শুনে আদর করে দিলাম। পিচ্চির মুখে কথাটা শুনেই পিলে চমকে উঠল, কারণ এই কথাটা তীব্র বলতো। তখন ও ভয় পেয়ে দূরে সরে যেত। তখন কি হলো? কিছু না, বিরক্ত হয়ে তারপর বিড়বিড় করে বলল, ছেলে যে আওয়ারা, বাপটা না জানি কি হয়। ওইটা তো মনে হয়। কি বিড়বিড় করছো? এই যা তো। না, পাকনা পোলা পাইন, ভ্যাংসি কাটে তাইয়ান। খাওয়া দাওয়া করো না? বাবা খাইয়ে দেয় না? এরকম রোগা কেন? বাতাস আসলে তো উড়ে যাবা। কেমন একটা কঙ্কাল লাগছে। এই শোন, আমি না ঠিক আছি। এমন হব না তো কেমন হব? তাইয়ান হাসলো, তারপর বলল, ওই রকম, ওদের দেখতে সুবিধা। তোর তাকায় দেখে প্রচণ্ড মোটা একটা লোক, তোর খেপে যায়। আমি ওরকম হব? না করেছে কেউ, ওনাকে তোমার চেয়ে সুন্দর লাগে। তবে রে বলেই তাইয়ানের পিছনে দৌড় দেয়। হঠাৎ করে তাইয়ান পড়ে যেতে নেয়, তার আগেই তুরকে ধরে বসে পড়ে। আর সঙ্গে সঙ্গে তাইয়ান ভয় চোখ বন্ধ করে জড়িয়ে ধরে মায়ের গলা। তুরের গলা ধরতেই তুর যেন স্তব্ধ হয়ে যায়। অদ্ভুত এক অনুভূতি জাগে, যেন এই স্পর্শ ওর চেনা, খুব চেনা। অন্যরকম এক অনুভূতি জাগে তুরের মনে। এতক্ষণের ছটফটানি অস্থিরতা যেন এক নিমেষেই কোথাও হারিয়ে যায়। তুর নিজের অজান্তেই তাইয়ানকে দুহাতে জড়িয়ে বুকে আঁকড়ে ধরে। অতৃপ্ত স্বাদের অনুভূতি হয়। তাইয়ানও যেন ওকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছে। নিজের অজান্তেই তুরের চোখে পানি গড়িয়ে পড়ল, যেন বহুল কাঙ্ক্ষিত কিছু পেয়েছে, যেন অপেক্ষায় ছিল। ও আরও শক্ত করে তাইয়ানকে আগলে নেয়। কিছুক্ষণ পর তাইয়ান তুরকে ছাড়িয়ে নিতে চায়। তুর প্রথমে ছাড়ে না, অন্য এক অনুভূতির শিকার। পরে তাইয়ান ওকে ছাড়িয়ে বিরক্তি নিয়ে বলে, আমি ইচ্ছে করে ধাক্কা দেইনি, সো সরি অ্যান্ড থ্যাংক ইউ। তুর আর কিছু বলতে যাবে তার আগেই তাইয়ান ওকে ছাড়িয়ে দৌড় দেয়। তুর ওকে ধরতে গিয়েও পারল না। ও যাওয়ার পর কান্না থামানোর মতো করে নিজের হাত দেখল, যেন ওর প্রিয় কোনো জিনিস ওর থেকে দূরে চলে গেল। জানে না ছেলেটা যাওয়ার পর অস্থিরতাটা যেন বেড়ে গেল। ও আর সেখানে দাঁড়ালো না, দৌড়ে বাড়ির পিছন দিকটায় চলে গেল। প্রচণ্ড হাইপার লাগছে, এমনটা আগে কখনো লাগেনি। বুক ফেটে যেন কান্না করতে ইচ্ছে করছে। নেশার কারণে হয়নি এটা বলতে পারবে, কিন্তু তবুও তার এখন কিছু করতে হবে নিজেকে সামলানোর জন্য। ও আশেপাশে দেখে না, কেউ নেই। চোখে পানি আর প্রচণ্ড হাইপার হয়েও সিগারেট জ্বালানোর চেষ্টা করছে দেয়ালের দিকে ফিরে, কিন্তু জ্বলছে না। কান্না আর বিরক্তি উভয় মিশে তোর প্রচণ্ড ভায়োলেন্ট হয়ে গেছে। হাত পা প্রচণ্ড কাঁপছে। লাইটার জেলেও জ্বলছে না। শেষমেশ অনেক পর লাইটার জ্বালায়, কিন্তু সিগারেট জ্বালানোর আগেই কারো পায়ের আওয়াজ পায়। হঠাৎ হাইপার হয়ে চমকানোর কারণে দু একটা ঢোক গিলল। বুঝতে পারল পাতার মর্মর শব্দের পায়ের আওয়াজটা এদিকে আসছে। ও দ্রুত হাতের সিগারেট পিছনে রেখে সামনের দিকে ফেরে। সামনে থাকা মানুষটাকে দেখতেই থমকে যায়।